ভেতরে চল, মামি বললেন। তোর সাথে অনেক কথা আছে। তার জোরাজুরিতে দোকানের সামনে থেকে ভেতরে ঢুকলাম আমরা তিনজন। গত 2 মাসে মরিসাকি বই ঘরে পা পড়েনি আমার। বরাবরের মতোই পুরো দোকান জুড়ে শুধু বই আর বই। হাঁটার সময় পায়ের নিচে কাঠের মেঝে ক্যাচক্যাচ শব্দ করে। জানালার ফাঁকা দিয়ে আসা পড়ন্ত সূর্যের আলোয় ধুলোর নৃত্য স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা একটা শ্বাস নিলাম। পরিচিত সেই প্রিয় গন্ধটা এসে ধাক্কা দিল নাকে। মনে আছে প্রথমবার যেদিন দোকানে ঢুকেছিলাম আমি মুখ ফসকে বলেই ফেলেছিলাম, বোটকা গন্ধ ভেতরে। অদ্ভুত হলেও সত্য, সেই বোটকা গন্ধটাই এখন আমার ভীষণ ভালো লাগে। কাউন্টারের সামনে দাঁড়িয়ে তাইয়াকি কেক খাচ্ছি আমরা। আসার পথে নিয়ে এসেছি আমি। আমাদের খাওয়ার মাঝে 2 জন কাস্টমার এলো দোকানে। আমাদের এভাবে ইঁদুরের মতো এক জায়গায় জড়ো হয়ে কেক খেতে দেখে সবাই অবাকই হলো। মামার হয়ে মোমোকো মামি কথা বললেন তাদের সাথে। কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয় তা ভালোই জানা আছে তার। 2 কাস্টমারই বই কিনে বের হলো দোকান থেকে। শত হলেও মামি একজন বই বিক্রেতার স্ত্রী। এসব অভিজ্ঞতা তার বেশ পুরনো। ভেতরে আসার পর থেকে মামিই যা বলার বলছেন, কিন্তু কথার বিষয়বস্তু এত দ্রুত পাল্টাচ্ছেন যে খেই হারিয়ে ফেলছি মাঝে মাঝে। তা কাকু, আমি যেমন এখানে থাকি সেরকম তুইও তো থাকতি একসময়, তাই না? গরমে তো এসিটা ঠিক মতো কাজ করে না, তোর নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। কেকটা তো মজা, পুরোটা একদম ভেতর পর্যন্ত গেছে। কোথা থেকে কিনলি? জানিস, এই এলাকাটা বেশ বদলে গেছে। রং ঢঙের দোকানের সংখ্যাও বেড়েছে দেখছি। মধ্যবয়সী মহিলাদের মতো হয়ে গেল না কথাটা? এরকম নানা বিষয়ে কথা বলার ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই হাত বাড়িয়ে মামার গালে চিমটি কাটছেন মামি। আর কাজটা সে এতবার করেছেন যে এখন মামার গাল টকটকে লাল দেখাচ্ছে। ব্যাপারটা এত অদ্ভুত লাগলো আমার কাছে যে তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, মামার গালে বারবার চিমটি দিচ্ছেন কেন? চিমটি দিচ্ছি? অবাক হয়ে যান তিনি। হ্যাঁ, এইমাত্র তো দিলেন। আর বলিস না, এটা আমার পুরনো একটা অভ্যাস, মানুষকে চিমটি দেওয়া। অবশ্য সেটা কাছের কেউ হতে হবে। ভালোবাসার বহিঃপ্রকাশ বলতে পারিস। ওকে যখন চিমটি দিচ্ছিলাম তখন ওকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল না? কথাটা বলতে বলতে এবার 2 হাত দিয়ে মামার 2 গালে চিমটি দিয়ে ধরলেন মামি। পর ছোট বাচ্চাদের মতো উপরে নিচে ডানে বামে টানতে লাগলেন। মিষ্টি দেখানো তো দূরের কথা, মামাকে দেখে মায়াই হচ্ছে আমার। থামো না। ব্যথায় কাতর হয়ে অবশেষে মামা বললেন ঠিকই, কিন্তু মামিকে থামানোর কোনো চেষ্টা করলেন না। দেখে মনে হচ্ছে তিনি এ ব্যাপারে আগে থেকেই অভ্যস্ত। মামার এই প্রতিক্রিয়া দেখে খিলখিল করে হেসে উঠলেন মামি, তারপর ছেড়ে দিলেন। বোঝাই যাচ্ছে কাজটা করে ভালো রকমের আনন্দ পেয়েছেন তিনি। তাকাকোর সামনে এসব করতে কি একটু ইতস্তত বোধ করছো না? ও থাকলে সমস্যা কোথায়? ও তো পর কেউ না, আমাদেরই ভাগ্নি। হোক, আমাদের আত্মসম্মান তো আছে নাকি? মামা বললেন। তোমার আবার আত্মসম্মান ছিল কবে? মজা করেই বললেন তিনি। মামি আর আমার মধ্যে যদি কখনো ঘনিষ্ঠতা তৈরি হয় তখন কি আমাকেও এভাবে চিমটি কাটবেন তিনি? তাদের কথার মাঝেই কেঁপে উঠলাম একবার। এরপরই অন্য একটা বিষয়ে কথা বলতে শুরু করলেন মামি। হঠাৎ করে আমার হাত চেপে চোখের দিকে তাকালেন। তোকে দেখে আমার ভীষণ ভালো লাগছে জানিস। তুই বিশ্বাস করবি না, আমি মাঝে মাঝেই তোর কথা ভাবতাম। তুই কত বড় হয়েছিস, কোথায় আছিস, কেমন আছিস। তুই যখন হাই স্কুলে ছিলি এত সুন্দর লাগতো তোকে। নম্র ভদ্র একটা মেয়ে, ছেলেদের মতো চুলের কাটে ভীষণ মিষ্টি দেখাতো। আপনি আমাকে নিয়ে এমন ভাবেন? আসলে আমি এমন ছিলাম না। ভাষা হারিয়ে ফেললাম ক্ষণিকের জন্য। বয়সন্ধির সেই সময়টার কথা মনে পড়ল। ভীষণ একটা হতাশাবোধ কাজ করতো সবসময়। কোথাও মানিয়ে নিতে পারতাম না। মাথায় কি চলছে সেটা কখনোই বোঝাতে পারতাম না কাউকে। সেরকম কোনো বন্ধুও ছিল না। একরাশ চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াতাম। ঠিক সেই সময়ে কেউ একজন অন্য দৃষ্টিতে দেখতো আমাকে। এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। শুধুমাত্র কেউ যেন আমার প্রতি বাড়তি মনোযোগ না দেয়, তাই পারিবারিক গেট টুগেদারগুলোতে চুপচাপ বসে থাকতাম। একজন মানুষের মনের ভাবনা বাইরে থেকে দেখে কখনোই বোঝা যায় না। মামির ওভাবে তাকিয়ে থাকা দেখে ভাবলাম, মামার ব্যাপারেও অনেক ভ্রান্ত ধারণা ছিল আমার। কারো সাথে আপনার রক্তের সম্পর্ক থাকুক কিংবা স্কুল বা অফিসে একসাথে যতই দীর্ঘ সময় কাটান না কেন, কেউ নিজেকে লুকিয়ে রাখলে তাকে চেনা দায়।
হিদেয়াকি আর আমার ক্ষেত্রেও সেই কথাটা প্রযোজ্য। যা ঘটেছে সেটা যে আমার নিজের দোষও ছিল তা মনে পড়ে গেল আবার। মোমোকো মামি, আমি আপনাকে যেরকম ভেবেছিলাম সত্যি বলতে আপনি আসলে সেরকম নন, পাল্টা বললাম। কিন্তু কথাটা শুনে তিনি কিছু মনে করছিলেন বলে মনে হলো না, বরং হেসে উঠলেন একবার। আরে ওসব অনুষ্ঠানে তো আমি নিজেও সেজেগুজে ভদ্রভাবে থাকতাম। এই পরিবারের বেশিরভাগ মানুষই একটু রসকসহীন, তাই না? বিশেষ করে আমার শ্বশুর, কখনো সেভাবে হাসতে দেখিনি তাকে, মুখোশগুলোর মতো। তাছাড়া আমি আর তোর মামা তো কাউকে না জানিয়ে বিয়ে করেছিলাম, তাই পরিবারের সবাই কোথাও একত্রিত হলে আমার জন্য পরিস্থিতি একটু কঠিনই হয়ে যেত। আমরা পৌঁছানো মাত্র হাসি খুশি পরিবেশ গুমোট হয়ে উঠত। এই জন্যই সবসময় চুপচাপ এক কোণায় বসে থাকতাম। বিয়ের আগে আপনাকে চিনত না কেউ? আসলে প্রথমে আমরা এক বাসাতেই থাকতাম, তাই সন্দেহের চোখেই দেখতো সবাই। প্যারিসে তোর মামার সাথে পরিচয় হয় আমার, ওখানেই প্রেমে পড়ি একে অপরের। জাপানে ফেরার পরে আমার নাম পারিবারিক রেজিস্টার খাতায় তুলে ফেলে ওরা, মুহূর্তে সবাই জেনে ফেলে। প্যারিস? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করি, প্যারিসে কেন? তুই জানিস না? আমি তো তখন প্যারিসেই থাকতাম, আর তোর মামা ইউরোপে ঘুরে বেড়াচ্ছিল। তো প্যারিসের একটা পুরনো বইয়ের দোকানে প্রায়ই দেখা হয়ে যেত আমাদের। পারিবারিকভাবে বইয়ের ব্যবসা আছে এমন কারো তো বিদেশ বিভুঁইয়ে গিয়ে আবার বইয়ের দোকানে যাওয়ার কথা না। কিন্তু তোর মামাকে তো চিনিসই, গালে লম্বা দাড়ি, উস্কো খুস্কো চুল আর ছিঁড়া পোশাকে দেখতে একদম ভিখারির মতো লাগতো। আরে ওভাবে ঘোরাফেরা করলে পকেটমার বা ছিনতাইকারী পেছনে লাগার ভয় থাকতো না। মামা কৈফিয়ত দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার কথা আমলে নেন না মামি। কিন্তু একবার কথা বলার পর মনে হলো মানুষটা আসলেই বেশ মজা। অবশ্য সবসময় একটু বেশি হতাশ থাকতো, খুব সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। এরকম মানুষদের খেয়াল রাখার মতো সবসময় পাশে কাউকে থাকতে হয়। ভেবেছিলাম একই জায়গায় যখন আছি একসাথে কিছুদিন ঘোরাফেরা করা যায়। তাই নাকি? মামুই হুড়মুড় করে কথা বলার স্বভাবের সাথে মানিয়ে নিয়েছি নিজের অজান্তেই। তাহলে তাদের দুজনের পরিচয় হয় মামা যখন ইউরোপ ভ্রমণে বের হয়েছিলেন তখন নিজেকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। প্যারিসকে বলা হয় প্রেমের রাজধানী, কিন্তু মামি প্যারিসে কেন ছিলেন তখন তা বুঝতে পারছি না। জিজ্ঞেস করলাম একবার, কিন্তু জবাবে কেবল বয়স কম ছিল, বুঝিসই তো, এটা বলে এড়িয়ে যান। এই নারী তো রহস্যের আধার, মনে মনে আমি ভাবলাম। যাই হোক, এভাবেই আমাদের পরিচয় হয়েছিল। এরপর জাপানে ফিরে এসে কিছুদিন পরে বিয়ে করে ফেলি। তখন থেকেই শুরু হয় ঝামেলা, মুখ ফিরিয়ে নেয় পরিচিত মানুষেরা। কিন্তু তরুর বাবা অসুস্থ হয়ে পড়লে ও পারিবারিক ব্যবসা সামলানোর সিদ্ধান্ত নেয়। দুজনে মিলে কিছু একটা করে সবাইকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। কাউকে কিছু দেখানোর উদ্দেশ্য কখনোই ছিল না আমার, মামা বাধা দিয়ে বললেন। মিথ্যে বলো না তো, বাবার সাথে অনেক সমস্যা ছিল তোমার, এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম। এই কথার পর মামার প্রতিবাদ করেন না, হতাশ চেহারায় চুপ করে বসে রইলেন। মোমোকো মামি তার স্ত্রী ঠিক আছে, কিন্তু তাদের জুটি যে খুব একটা মানানসই তা বলার উপায় নেই। এই প্রথম তাকে এভাবে গোবেচারা ভঙ্গিতে দেখলাম আমি। দৃশ্যটা এত মজার যে কয়েকবার জোর করে হাসি চাপতে হয়েছে। তবুও বাইরে থেকে দেখলে আপাত দৃষ্টিতে তাদের সুখী দম্পতি বলেই মনে হবে। একটু হিংসেও হচ্ছে আমার, তাদের ঘনিষ্ঠতা 8-10টা বিবাহিত দম্পতির মতো নয়, বরং পুরনো দুই বন্ধুর মতো। তাদের সাথে আন্তরিক হতে খুব একটা সময় লাগলো না। কিছুক্ষণ পর দোকানের কাজের অজুহাতে মামা বেরিয়ে গেলেন, আর আমাকে দোতলায় ঘরে নিয়ে যান মামি। হঠাৎই আমার দিকে ঝুঁকে আসেন, যেন গোপন কিছু বলবেন। এই জন্যই আমি চাই আমরা যেন বন্ধু হতে পারি তাকাকো। ডান হাতটা ধরে আবারও মামি আমার দিকে তাকালেন, তার হাতগুলো একদম ছোট বাচ্চাদের মতো। আসলে এটা ঠিক না, কিন্তু শুধু সাতুরুর সাথে মিল হলে হবে? আমার সাথেও তোর ওভাবে কথা বলতে হবে। বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ, মাথা নেড়ে বললাম ঠিকই, কিন্তু ভাবতে থাকলাম যে কাজের জন্য এসেছি সেটা সহজ হবে বলে মনে হয় না। রাত নামার পর আরও কিছুক্ষণ থেকে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করলেন মামি। আমি এক প্রকার জোর করেই মরিসাকি বইঘর থেকে বিদায় নিলাম। রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে ট্রেন স্টেশনে যাচ্ছিলাম। শীতল বাতাসের কারণে বেশ ঠান্ডা লাগছে। রাস্তার বাতিগুলোর নিচ দিয়ে যাওয়ার সময় পিচ ঢালা রাস্তায় আমার ছায়ার দৈর্ঘ্য
ক্রমশ বেড়ে চলেছে। স্যাভরের সামনে পৌঁছানোর পর পা দুটো যেন নিজে থেকেই থেমে গেল। নির্জন রাস্তায় কমলা রঙের পরিচিত নিয়ন সাইনটা দেখা মাত্র কফির তৃষ্ণা পেয়ে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা 8টা ছাড়িয়ে গিয়েছে মাত্র। দরজা খুললাম। মনে হচ্ছে কিছু একটা যেন আমাকে টানছে ভেতরের দিকে। সব সময়ের মতো রাতের এই সময়েও ক্যাফের ভেতরটা প্রাণবন্ত লাগছে। দরজার কাছে দাঁড়িয়ে থেকে ভেতরে ভেসে বেড়ানো পিয়ানোর টুংটাং এবং কাস্টমারদের আড্ডার শব্দ শুনতে পাচ্ছি। কাউন্টারের উল্টো দিকে পরিচিত একজনকে বসে থাকতে দেখলাম। টাক মাথার ছোটোখাটো এই লোকটাকে দূর থেকে দেখলেও চিনতে কোনো অসুবিধা হবে না আমার। সাবু ক্যাফের মালিকের সাথে তুমুল আড্ডা দিচ্ছে বসে। সাবুর পাশের চেয়ার আমাকে বসতে দেখে ক্যাফের মালিক তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসলেন। আরে তা কাকো যে, অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগছে। উত্তরে হেসে কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই সাবু বলল, তা কাকো তোমাকে আরও বেশি হাসতে হবে, একটু মিশুকও হতে হবে। এই জন্যই কিন্তু ছেলেরা তোমার বিষয়ে খুব বেশি আগায় না। তাকে বললাম এই বিষয়ে তার না ভাবলেও চলবে। আমার কথা শুনে এমনভাবে হেসে উঠল সাবু যেন খুব মজার একটা কিছু বলেছি আমি। সে যাই হোক, আজ একেবারে সঠিক সময় এসেছ, বলল সে। তোমাদের ব্যাপারেই আলাপ করছিলাম। মোমোকো ফিরে এসেছে তাই না? সাতোরও খুব একটা ভাবে আছে। আমাকে এখন পর্যন্ত এই ব্যাপারে কিছু জানালো না কেন? তার কণ্ঠে স্পষ্ট কৌতূহল। সাবু এসব বিষয় না ঢোকাই ভালো, ক্যাফের মালিক বললেন। কেন? জিজ্ঞেস করলে কি হবে? তাছাড়া তুমি নিজেই তো আমাকে মোমোকোর ফিরে আসার বিষয়টা জানালে, তাই না? আহত কণ্ঠে বলল সাবু। এই সময় টোমোর কথা মনে পড়ে। স্যাভরে আমার সবচেয়ে প্রিয় মানুষ, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে অন্য একটা চাকরি খুঁজে নিয়েছে। যতদূর জানি এখনও তাকানোর সাথে তার বন্ধুত্ব আছে। সাবুর মুখ ভার করে গজরানোর মাঝেই ক্যাফের মালিক 1 কাপ কফি নামিয়ে রাখলেন আমার সামনে। গতকাল রাতে আলাপ করতে করতে সাবুকে ভুল করে কথাটা বলে ফেলেছিলাম আমি। ক্ষমা প্রার্থনা সুরে বললেন তিনি। তবে কৌতূহল তার চোখেও চকচক করছে। আপনারা দুজন নিশ্চয়ই আগে থেকে মামিকে চিনতেন, তাই না? হ্যাঁ অবশ্যই, না চেনার তো কিছু নেই। এই এলাকায় অনেক বছর ধরে আসা যাওয়া আমাদের। খানিকটা গর্বিত সুরেই বলল সাবু। মিস্টার মরিসা কি বিবাহিত ছিলেন? এটা আমি মোটেও আশা করিনি। 2 হাত ভর্তি প্লেট নিয়ে তাকানো যে কখন বেরিয়ে এসেছে তার টেরই পাইনি আমি। আমাদের আড্ডায় সেও যোগ দিল। হ্যাঁ ছিল, তোমার না জানারই কথা। সাতোরুকে দেখে এখন হয়তো বোঝা যায় না, কিন্তু দুজনের বয়স যখন কম ছিল তখন সবার সামনেই ঘোরাঘুরি করত। দেখার মতো বিষয় ছিল। অনেকেই ওদেরকে দেখে হিংসে করত, তাই না? সমর্থনের জন্য ক্যাফের মালিকের দিকে তাকায় সাবু। হ্যাঁ তা ঠিক, মাথা নেড়ে ক্যাফের মালিক সায় দেন। মোমোকো তো এখনও আগের মতোই সুন্দরী আছে। সেদিন এসেছিল এখানে, বলছিল এতদিন পর তোমার দোকানের কফি খেয়ে খুব ভালো লাগছে। দেখে তো একদম ঠিকঠাকই মনে হলো। আর তুমি নিশ্চয়ই এই কথা শুনে গলে গেছো। তোমাকে খুশি করার জন্যই বলেছে, আর কিছু না। হুট করে চলে যাবে আর এতদিন পর এভাবে কিছু না জানিয়ে ফিরেও আসবে, এসবের মানে কি? সাতোরও ভালো মানুষ দেখে কিছু বলেনি। ওর জায়গায় আমি হলে ওকে ঢুকতেই দিতাম না ভেতরে। কথাগুলো বলতে বলতে সাবুর চেহারাটা একদম অক্টোপাসের মতো লাল হয়ে উঠল। থামো তো সাবু, এত রাগার মতো কিছু নেই। মানুষের কথা বাদ দাও। তোমার নিজের বউ যখন বই ফেলে দিতে চায় তখন তো হাত পা ধরে কুল পাও না, তখন তো পারলে কান ধরে মাফ চাও। ক্যাফের মালিকের কথা শুনে আমি আর তাকানো দুজনেই জোরে হেসে উঠলাম। একদম চুপ বলছি, কাজ বাদ দিয়ে এখানে বসে হাসছো কেন? তাকানো। সরি। সাবুর ছুঁড়ে মারা তোয়ালটা থেকে মাথা নিচু করে নিজেকে বাঁচিয়ে পালিয়ে গেল তাকানো। আমার কর্মীদের উপর রাগ দেখাবে না, ক্যাফের মালিক বললেন বিরক্ত কণ্ঠে। আহা, দরদ উতলে পড়ছে। তুমি নিজেই সবচেয়ে বেশি ঝামেলা করো। ওটা ভালোবাসা থেকে, আন্তরিক শোনালো ক্যাফের মালিকের গলা। কিন্তু তুমি তো তোমার বউয়ের রাগ দেখাও এসে। তোমার এই স্বভাবটা কখনো যাবে না। ঠিক আছে, স্বীকার করে নিচ্ছি আমি রেগে আছি। সাতোরুর জন্য মোমোকোর সাথে কথা বলবো বলে ভেবেছি। ওই গাধাটার তো কিছু বলার সাহস নেই। একটু আগে কি বললাম তোমাকে? অন্যের বিষয়ে বেশি নাক গলানোর দরকার নেই। সাবুকে আবার ভৎসনা করতে শুরু করেন ক্যাফের মালিক, যেখানে তিনি নিজেই জানিয়ে উস্কে দিয়েছেন। এই এলাকার মানুষজন আসলে অদ্ভুত। বিষয়টা ভেবেই ভালো লাগলো, আনমনে হাসলাম। কিন্তু এই সময় সাবু তাকালো আমার দিকে। তাকাকো, একা একা হাসা বন্ধ করো তো, ভালো লাগে না দেখতে।
এর পরপরই স্যাভরে আরেকটা ঘটনা ঘটে গেল। 9টার দিকে মান অভিমানের পালা শেষ করে সাবু চলে গেল। হয়তো তাড়াতাড়ি বাড়ি ফিরে না গেলে বউর কাছে কথা শুনতে হবে। কাউন্টারের ওখান থেকে সরে অন্য একটা টেবিলে গিয়ে বসলাম। আগের তুলনায় এখন জায়গাটা ফাঁকা। আর এক কাপ কফি অর্ডার দিয়ে ব্যাগ থেকে যে বইটা পড়ছিলাম সেটা বের করলাম। এমন সময়ে একটা বিষয় আমার চোখ আটকে গেল। জানালার পাশে আমার পরিচিত একজন বসে আছে। তরুণটির বয়স খুব সম্ভবত 30-এর কাছাকাছি হবে। ফিকে নীল শার্ট আর ধূসর প্যান্ট পরনে, ছোট ছোট চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। ভিড়ের মাঝে আলাদাভাবে চোখে পড়ার মতো না হলেও তার গোছানো স্বভাবের কারণেই হয়তো বেশ আকর্ষণীয় লাগছে। একটা আধ পড়া পেপার ব্যাগ বই হাতে আনমোনা হয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। মনে হচ্ছে কার জন্য অপেক্ষা করছে। কোথায় দেখেছি তাকে? তার দিকে তাকিয়ে ভাবছিলাম, এমন সময় সে আমার দিকে নজর ফেরালো, যেন বুঝতে পেরেছে যে অনেকক্ষণ ধরে তাকে আমি দেখছি। চোখাচুকি হওয়াতে দুজনেই হকচকিয়ে গেলাম। একবার আমার দিকে তাকাচ্ছে ছেলেটা, আবার আমার হাতের পেপার ব্যাগ বইটার দিকে তাকাচ্ছে। কয়েকবার করলো কাজটা, যেন বোঝার চেষ্টা করছে আমার হাতে বইটা আসলেও মানানসই কিনা। কিছুক্ষণ পর মাথা নেড়ে শান্তভাবে বলল, হ্যালো। হ্যাঁ, কণ্ঠস্বর শোনার পর চিনতে পারলাম বিষয়টা আসলে চাইলেও ভোলা যাবে না। মরিসাকি বই ঘরে বেশ কয়েকবারই তার সাথে দেখা হয়েছে আমার। সাধারণত মামার দোকানে যেসব কাস্টমার আসে তারা প্রত্যেকেই বইয়ের ব্যাপারে অনর্গল বকবক করতেই থাকে, সাবুর মতো করে। ফলে তুলনামূলক মৃদুভাষীদের অতটা মনে থাকে না। এই ছেলেটাও কম কথা বলা একজন, এজন্যই চিনতে একটু সময় লেগেছে। পাল্টা হ্যালো বললাম। ওভাবে তাকিয়ে থাকার জন্য লজ্জা লাগছে এখন। অনেকদিন পর আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে, দ্রুত বললাম। আরে এত ফর্মালিটির কিছু নেই, সে হেসে বলল। ঠিক সেই সময় ট্রেতে করে আমার কফি নিয়ে এলো ওয়েট্রেস। আমাদের দুজনের টেবিলের মাঝের জায়গাটায় দাঁড়িয়ে আছে সে, বুঝতে পারছে না কি করবে। আমি নিজেও বিভ্রান্ত। আপনি না হয় এখানে এসে বসুন, অবশেষে বলল সে। কারোর জন্য অপেক্ষা করছেন? দ্বিধান্বিত কণ্ঠে জানতে চাইলাম। না, আর এখন তো নাই, জবাব দিল সে। তার কথা শুনে আবারও আত্মবিশ্বাস ফিরে এলো ওয়েট্রেসের চেহারায়। এখানেই রাখছি তাহলে, বলে তরুণের টেবিলে কাপটা নামিয়ে রাখলো সে। ধন্যবাদ, বলে অন্য চেয়ারটার দিকে এগোলাম। এরকম সময় সাধারণত নানা রকম চিন্তা এসে ভর করে আমার মাথায়। শুধুমাত্র ভদ্রতার খাতিরে সে আমাকে নিজের টেবিলে এসে বসতে বলেছে। এমন নয় যে আমার সাথে তার কথা বলার বিশেষ ইচ্ছে ছিল। নিশ্চয়ই বিরক্ত করছি, তার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি বসার পর ধন্যবাদ জানিয়ে ওয়েট্রেস চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম দুজনই। এরপর আবারও চোখাচোখি হলো, তারপর নীরবতা। বেশ অস্বস্তি লাগতে শুরু করেছে। চেয়ারে নড়ে চড়ে বসলাম, এমন সময় হঠাৎ করেই সে হাসতে শুরু করে। কিছু বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে রইলাম। সরি, আমাদের দেখে মনে হচ্ছে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়েছে, সেজন্য এখানে প্রথমবারের মাত্র দেখা করতে এসেছি, বলল তরুণ। হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে তার কথা শুনে আমিও হেসে ফেললাম। আমাদের কিন্তু ঠিকমতো এখনো পরিচয় হয়নি, বলল সে। আমার নাম আকিরা ওয়াদা। কথায় কথায় জানালো যে কাছে একটা প্রকাশনা সংস্থায় চাকরি করে সে। মূলত পড়াশোনার বই নিয়েই কাজ করে থাকে। আমি নিজের পরিচয় দিলে সে বলল, ও হ্যাঁ তা কাকু, আমার মনে আছে মরিসাকিতে যখনই যেতাম হাসি খুশি একজন ভদ্রলোক সবসময় তাকাকো বলে জোরে জোরে ডাকত। আর তারপর আবারও হেসে উঠল ওয়াদা। লজ্জায় আমার চেহারা লাল হয়ে গেল। কোনো মতে বললাম, উনি আমার মামা। তাই নাকি, আপনার মামা? পরিবারের কারো পুরনো বইয়ের দোকান থাকাটা দারুণ একটা ব্যাপার, তাই না? ঈর্ষান্বিত স্বরে ওয়াদা বলল। আপনি এখন আর ওখানে চাকরি করেন না? আসলে ওখানে আমি চাকরি করতাম না, একটা কারণে কিছুদিন থাকতে হয়েছিল। তার বিনিময়ে টুকটাক কাজ করে দিতাম আর কি, বলা যায় নিজের ব্যাটারি রিচার্জ করতে গিয়েছিলাম। একটা বইয়ের দোকানে নিজের ব্যাটারি রিচার্জ করতে গিয়েছিলেন? ও প্রথমে একটু অবাক হয়। হ্যাঁ, ব্যাটারি রিচার্জ করার ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে। এর আগে কখনো কাউকে এভাবে বলতে শুনিনি। ওয়াদা উচ্ছ্বসিত গলায় বলল। ঈর্ষা হচ্ছে, আমাকে যদি কেউ এরকম সুযোগ দেয় আমিও নিশ্চয়ই লুফে নিব। তারপর সেই সুযোগ পেলে কি করতো সেই বিষয়ে কথা বলল। আমি শুধু শুনেছি।
আরও একটা বিষয় বলল যে আমার জায়গা থাকলে সে নাকি কখনোই দোকানটা ছেড়ে যেত না, বাকি জীবন ব্যাটারি রিচার্জ করতে করতেই কাটিয়ে দিত। বইয়ের দোকানে থাকার বিষয়টা ভাবা মাত্রই তার মধ্যে উত্তেজনা দেখা দিচ্ছে। প্রথম যেমন লেগেছিল যে ছেলেটা স্বল্পভাষী, কিন্তু এখন আর তা মনে হচ্ছে না। আপনার বান্ধবী কেমন আছে? আপনারা তো মাঝে মাঝেই একসাথে আসতেন। বইয়ের দোকানে তার কাল্পনিক জীবনের গল্পের মাঝেই জিজ্ঞেস করি। ওয়াদা অবশ্য বেশিরভাগ সময় একাই আসতো, কিন্তু মাঝে মধ্যে একটা মেয়ে থাকতো তার সাথে। ওয়াদার মতোই হালকা পাতলা গড়নের এবং লম্বা। একসাথে দুজনকে বেশ লাগতো, তবে মেয়েটাকে দেখে মনে হয়নি যে বইয়ের বিষয়ে তার কোনো রকম আগ্রহ আছে। দোকানে ওয়াদা যখন মনোযোগ দিয়ে বই খুঁজত, তখন মেয়েটা চেহারায় বিরক্তির ভাব ফুটিয়ে দাঁড়িয়ে থাকতো। মাঝে মাঝে বলতো, হয়েছে, আর কতক্ষণ লাগবে? জবাবে ওয়াদা বলতো, এই তো হয়ে গেছে, আর একটু দাঁড়াও। বই পছন্দ করেন এমন প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে বইয়ের দোকানে যাওয়া খুবই খারাপ একটা আইডিয়া। সাবু বলতো কথাটা, কিন্তু ওয়াদা এবং তার প্রেমিকাকে একসাথে মরিসাকিতে আসতে দেখতে ভালোই লাগতো আমার। ওয়াদাকে পছন্দ করে বলেই নিশ্চয়ই তার সাথে আসতো মেয়েটা। সেই সব দিন। আমার প্রশ্নের জবাবে হঠাৎই তার কণ্ঠে হতাশা ভর করে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাকে ছেড়ে চলে গিয়েছে ও। হেসেই বলল সে, তবে চোখে শূন্য দৃষ্টি। আমি সাথে সাথে বললাম, আমি অত্যন্ত দুঃখিত। মনে হচ্ছে তার পা ধরে মাপ চাই এখন। আরে আমি কিছু মনে করিনি, যেন কোনো ব্যাপার না এমন ভঙ্গিতে বলার চেষ্টা করে, কিন্তু তার চোখ দেখে সেরকম মনে হচ্ছে না। জায়গা মতো লেগেছি গিয়ে। প্রথম আড্ডাতেই ল্যান্ডমাইনে পাড়া দিয়ে বসেছি আমি। কোনোভাবে বিষয়টা ঘোরানোর চেষ্টা করতে শুরু করি। এমন সময় টেবিলের উপর উল্টে রাখা তার বইটার দিকে চোখ পড়ল। কি পড়ছেন আপনি? ওহ, এই বইটার নাম পাহাড়ের উচ্চতায়। মোরিসাকির 100 ইয়েনের তাক থেকে নিয়েছিলাম খুব সম্ভবত। বইটা তুলে আমাকে দেখালো আদা। বিষয়টা বদলাতে পেরে ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ও, আমি আসলে জানি না বইটা কেমন, ভালো? সেটা বলা কিছুটা কষ্টকর। কিছু প্রেমের গল্প থাকে না, শেষে ট্র্যাজেডি অপেক্ষা করে চরিত্রগুলোর জন্য, অনেকটা সেরকম। লেখক এই একটা বই লিখেই মারা যান। যখন আপনি বইটা পড়বেন, আপনার মনে হবে লেখাটা অত শক্তিশালী না, প্রায় মনে হবে আরও কিছু তথ্যের দরকার ছিল। কিন্তু গল্পটার মধ্যে এমন কিছু একটা আছে যে একবার পড়া শুরু করলে আর থামানো যায় না। আমি অন্তত নিজেকে থামাতে পারিনি। 5 বার পড়ে ফেলেছি ইতিমধ্যে। প্রচ্ছেদের তৈলচিত্রটার দিকে তাকিয়ে কথাগুলো বলছে ওয়াদা। একটা পাহাড়ি রাস্তার ছবি দেখা যাচ্ছে ওখানে। বইটা এমনভাবে দেখছে যে আমারও দেখে পড়তে ইচ্ছা করছে। 5 বার? আমি একটু অবাক হয়ে যাই। আমারও তাহলে পড়া উচিত। বইটা পড়তে বলার মতো কি না তাও আসলে জানি না। আপনি কি পড়ছেন তাকাকো? ব্যাগ থেকে বের করলাম বইটা। ওহ, তারুহো ইনাগাকি, চমৎকার লেখক। তার চোখ দুটি চকচক করে উঠল। ওয়াদা বই সম্পর্কে অনেক কিছু জানবে, এটাই স্বাভাবিক। মোরিসাকি বই ঘরে অসংখ্যবার এসেছে সে। আমি একটা বইয়ের দোকানে কিছুদিন কাজ করেছি, এটা সত্য, কিন্তু বই সম্পর্কে আসলে খুব বেশি ধারণা নেই আমার। এখনও অনেক কিছুই অজানা। আমার কাছে এটা কোনো সমস্যা বলে মনে হয় না। কেউ বই সম্পর্কে কম জানতেই পারে। আমি নিজেও যে খুব বেশি কিছু জানি তা নয়, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বইটা আপনাকে কতটা প্রভাবিত করছে সেটা। আপনিও এভাবে ভাবেন? আমার মামাও এই কথাটা বলে। আমি যখনই মরিসাকিতে যেতাম আপনাকে দেখতাম একটা বই হাতে কাউন্টারের পেছনে বসে আছেন। সবসময় জানার কৌতূহল হতো যে এত মনোযোগ দিয়ে কী পড়ছেন। তাই সরি, বইয়ের দোকানের কর্মী হিসেবে একদমই মানানসই ছিলাম না। আমি আসলে এটা বলতে চাইনি। আমার দিকে তাকিয়ে কিছু একটা মনে করার চেষ্টা করছে ওয়াদা। দোকানে সব কিছুর সাথে এত সুন্দরভাবে মানিয়ে যেতেন আপনি, তাই বিরক্ত করিনি কখনো। একটা প্রজাপতির গুটি থেকে বেরিয়ে আসার মুহূর্তটা যেরকম শ্বাসরুদ্ধকর সুন্দর, ব্যাপারটা আমার কাছে ওরকমই লাগতো। তাই মনোযোগ দিয়ে দেখার কারণেই আজ এখানে বই হাতে আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম যে আরে, মরিসাকি বই ঘরের ওই মেয়েটা না? কেউ একজন আমাকে ওভাবে দেখতো আর আমি কিছু টেরও পেতাম না। শুনে লজ্জায় আবারও লাল হয়ে যায়। কিন্তু তার উপমাটা খুব একটা ভুল না। গুটির মধ্যে আবদ্ধ প্রজাপতির মতোই আমার অবস্থা ছিল তখন। বই পড়ার মাধ্যমে আস্তে আস্তে বেরিয়ে এসেছি ওখান থেকে। পাতা উল্টাতে উল্টাতে অপেক্ষা করতাম পাখা গজানোর। তবে উঠতে শিখেছি কিনা সেই ব্যাপারে নিশ্চিত নই এখনও। আমি যদি মরিসাকি বই ঘরে না যেতাম, তাহলে আমার জীবন এখন কেমন হতো তা ভাবতেও পারছি না। অসাধারণ সব মানুষের সাথে ওখানে দেখা হয়েছে আমার। অনেক কিছু শিখেছি। দারুণ দারুণ বইয়ের সন্ধান পেয়েছি।
বলতে পারেন পৃথিবীতে নিজের মূল্যটা প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম ওখানেই। এই জন্য মরিসাকি বই ঘরের দিনগুলো কখনো ভুলব না আমি। এই প্রথম কারোর সাথে এই বিষয়ে কথা বলছি, তাও এমন একজনের সাথে যাকে খুব ভালো করে চিনিও না, তাই বলে কোনো প্রকার অস্বস্তিও কাজ করছে না। আমার কথাগুলো শুনতে শুনতে ওয়াদার চোখে মুখে মুগ্ধতার রেশ দেখতে পেলাম। মানুষকে বাইরে থেকে দেখে আসলেও বোঝা যায় না যে তার মনে কি চলছে। ঠিক আমার কথারই যেন পুনরাবৃত্তি করল সে। তবে তার কথা বলার ভঙ্গিতে মজার একটা বিষয় আছে। গম্ভীর সব কথা হালকা ভঙ্গিতে অবলীলায় বলে ফেলে। বিষয়টা অদ্ভুত। মনে হচ্ছে আমরা না জানি কতদিনের পুরনো বন্ধু। ঘন্টার পর ঘন্টা একসাথে বসে কথা বলতে পারবো। কথার মাঝে মাঝে প্রায় এটা সেটা বলে আমাকে হাসাচ্ছেও সে। লম্বা সময় ধরে চলল আমাদের গল্প। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম। কখন যে 11টা বেজে গেছে টেরই পেলাম না। ওহো, ওদের ক্যাফে বন্ধ করার সময় হয়ে গেছে। কি? ওয়াদারও খুব সম্ভবত সময়ের দিকে খেয়াল ছিল না। জানালো তার বাসা কাছে হওয়াতে ক্যাফে বন্ধ হওয়ার একদম শেষ সময় পর্যন্ত সে এখানেই থাকবে। কিন্তু আমি একটু আগে আগেই বের হয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। আমাকে তুলনামূলক দূরেই যেতে হবে। প্রায় প্রতি রাতেই আমি আসি এখানে। আবারও কথা হবে নিশ্চয়ই। বিদায় জানানোর সময় হাসি মুখে বলল সে। বিল মেটানোর জন্য কাউন্টারে যেতেই খেয়াল করলাম ক্যাফের মালিক উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। পরিষ্কার বুঝতে পারছি তার মাথায় কী ঘুরছে, তাই চোখ পাকিয়ে তাকালাম। অনেক কাজ বাকি আছে, বিড়বিড় করে বলতে বলতে পেছনের রুমে চলে গেলেন তিনি। বাইরে আসার পর খেয়াল করলাম জানালার পাশে বসে এদিকেই তাকিয়ে আছে ওয়াদা। হয়তো আমাকেই দেখছে ভেবে বাও করলাম একবার, কিন্তু সে খেয়াল করলো না বিষয়টা। ঘুরে স্টেশনের দিকে রওনা দিলাম। বেশ হালকা মনে হচ্ছে নিজেকে, যেন চাইলেই ভেসে বেড়াতে পারবো। ছেলেটা কেমন যেন একটু অদ্ভুত। আপন মনে বিড়বিড় করলাম। আকাশে চাঁদ উঠেছে, মেঘের ভেলায় চেপে পিছু নিয়েছে আমার।